প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাচ্য, মানে হচ্ছে যা বচনীয়, যা বলার যোগ্য। ব্যাকরণে বাচ্য মানে হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। সংজ্ঞা হিসাবে বলতে গেলে বলতে হয় যে বাক্যে কর্তা, কর্ম, ক্রিয়ার প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের যে রূপের পরিবর্তন। কোনো বাক্যে কর্তা, কর্ম, ক্রিয়ার প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের যে রূপের পরিবর্তন বা রূপান্তর, তাকে বলা হয় বাচ্য। অর্থাৎ বাচ্য হচ্ছে ক্রিয়াপদের রূপের পরিবর্তন। তাহলে কি হলো? বাচ্য হচ্ছে ক্রিয়াপদের রূপের পরিবর্তন। আর বাচ্য শব্দের অর্থ হচ্ছে বচনীয় বা যা বলার যোগ্য। আর এমনিতে ব্যাকরণে বাচ্য শব্দের অর্থ হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। অর্থাৎ বাচ্য হচ্ছে ক্রিয়াপদের রূপের পরিবর্তন। ক্রিয়াপদের রূপের পরিবর্তন। প্রথাগত বাংলা ব্যাকরণে বাচ্য 4 প্রকার। প্রথাগত বাংলা ব্যাকরণে বাচ্য হচ্ছে 4 প্রকার। কি কি? 1 নম্বর কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। 2 নম্বর কর্মবাচ্য। 3 নম্বর ভাববাচ্য। 4 নম্বর কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য। আমরা প্রথমে আসি কর্তৃবাচ্য। আমরা প্রথমে কর্তৃবাচ্যতে আসব। যে বাচ্যে কর্তার প্রাধান্য থাকে, যে বাচ্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুগামী হয়, তাকে বলা হয় কর্তৃবাচ্য। ঠিক আছে? যেমন আমি বই পড়েছি। আমি বই পড়েছি। এখানে আমি হচ্ছে কর্তৃপদ। আমি হলো কর্তৃপদ, আর বই হচ্ছে কর্ম, আর পড়েছি হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো, এই বাক্যে আমি কর্তার প্রাধান্য, এবং সেই অনুযায়ী এই কর্তা অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী বিধেয় বা সমাপিকা ক্রিয়া তার রূপটাকে বজায় রেখেছে। ঠিক আছে? তাহলে এই ধরনের বাক্যের এই ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় কর্তৃবাচ্য। এবার আমরা আসবো কর্মবাচ্যে। কর্মবাচ্য। যে বাচ্যে কর্ম কর্তায় রূপান্তরিত হয়ে প্রাধান্য পায় এবং সেই অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়, তাকে বলা হয় কর্মবাচ্য। যেমন আগের বাক্যটা অনুযায়ী দেখো, একই মানে বজায় রেখে বাক্যের প্রকাশভঙ্গিকে আলাদা করে দিচ্ছি। আমার দ্বারা, আগের বাক্যটাতে ছিল কর্তৃবাচ্যে ছিল আমি বই পড়েছি। আমার দ্বারা বইটি পড়া হয়েছে। আগের বাক্যে ছিল আমার পড়া হয়েছে, আমার বই পড়া হয়েছে। এখন হচ্ছে আমার দ্বারা বইটি পড়া হয়েছে। আগের বাক্যে ছিল কর্তৃবাচ্যের যে বাক্যটা আমরা নিয়েছিলাম সেটাতে ছিল আমি বই পড়েছি, আর এখন হচ্ছে আমার দ্বারা বইটি পড়া হয়েছে। এটা একটা প্রকাশভঙ্গি, এটা কর্মবাচ্যের একটা উদাহরণ। হ্যাঁ, দেখো এখানে আমি সম্বন্ধপদের র বিভক্তি যুক্ত হয়ে আমি বা আমার হয়ে গেল, এবং দ্বারা অনুসর্গ যুক্ত করে দিয়ে আমি কর্তাকে কর্তৃত্বহীন করে দেওয়া হলো। এবং বই, যেখানে প্রথমে কর্তৃবাচ্যে বই ছিল কর্মপদ, সেই কর্মপদটি এখানে বাক্যের উদ্দেশ্য হয়ে গেছে বা কর্তা রূপে প্রতীয়মান হয়েছে।
এবং সে অনুযায়ী ক্রিয়াপদের রূপও পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, তাহলে বই এখানে হচ্ছে কর্তা বা উদ্দেশ্য বাক্যের, এবং সেই অনুযায়ী বিধেয় বা সমাপিকা ক্রিয়া রূপান্তরিত হয়েছে। বাক্যের এই ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় কর্মবাচ্য। দ্বারা, দিয়া, কর্তৃক থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তবে নাও থাকতে পারে, তবুও কিন্তু কর্মবাচ্য হবে, বুঝে নিতে হবে যে কর্ম হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা এবং বিধেয় কর্তাকে অনুসরণ করেছে, তখন হবে কর্মবাচ্য। এবার আসছি 3 নম্বর, ভাববাচ্য। এটা 2 নম্বর ছিল, এবার আসছি 3 নম্বর, ভাববাচ্য। ভাববাচ্য যে বাচ্যে ক্রিয়ার ভাবের প্রাধান্য, ক্রিয়ার, মনে রাখবে, ক্রিয়ার ভাবের প্রাধান্য বা ক্রিয়ার অর্থ প্রধান, বা ক্রিয়ার অর্থ প্রধান, ক্রিয়ার অর্থ প্রধান, সেই বাচ্যকে বলে ভাববাচ্য। ভাববাচ্য যে বাচ্যে ক্রিয়ার ভাবের প্রাধান্য বা ক্রিয়ার অর্থ প্রধান, সেই বাচ্যকে বলা হয় ভাববাচ্য। যেমন কয়েকটা উদাহরণ আমি দিই, তাহলে বুঝতে পারবে। কখন আসা হলো, কখন আসা হলো। রাজুকে আসতে হবে, আসতে হবে। কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা বাক্যে ক্রিয়ার অর্থ প্রধান হয়েছে। প্রথম বাক্যে আসা, দ্বিতীয় বাক্যে আসতে, তৃতীয় বাক্যে যাওয়ার অর্থ প্রধান হয়েছে। তাই এগুলি ভাববাচ্যের উদাহরণ। এবার আমরা 4 নম্বর বাচ্যে আসবো, কর্মকর্তৃ বাচ্য। কর্মকর্তৃ বাচ্য 4 নম্বর উদাহরণ হচ্ছে, 4 নম্বর বাচ্য হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। কর্মকর্তৃ বাচ্য যে বাক্যে কর্তা থাকে না, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে। কর্ম কর্তার জায়গা নিয়ে ক্রিয়া সম্পাদন করে এবং কর্তার অনুসারী ক্রিয়া গঠিত হয়, ক্রিয়া রূপান্তরিত হয়, তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। যেমন শাঁখ বাজে, শাঁখ বাজে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। ঘন্টা বাজে, পাতা নড়ে, পাতা নড়ে। দু কামরা ঘর হবে। জানালার কাঁচ ভাঙলো, জানালার কাঁচ ভাঙলো। দেখো এই বাক্যগুলিতে প্রত্যেকটা কর্ম কর্তার জায়গা নিয়েছে। যেমন শাঁখ, আসলে শাঁখ নিজে বাজতে পারে না, কেউ শাঁখ বাজাচ্ছে, কিন্তু শাঁখ এখানে, শাঁখ আসলে কর্ম, কিন্তু এখানে কর্তার জায়গা নিয়েছে। দু কামরা ঘর, মনে হচ্ছে না যেন দু কামরা নিজেই ঘর হবে। জানালার কাঁচ ভাঙলো, কাঁচ যেন মনে হচ্ছে নিজেই ভাঙলো।
পাতা নড়ে, পাতা যেন মনে হচ্ছে নিজেই নড়ছে, ঘন্টা যেন মনে হচ্ছে নিজেই বাজছে। আসলে কেউ এগুলো করছে বা কেউ বাজাচ্ছে, কিন্তু এই বাক্যগুলোতে এই কর্মগুলোই কর্তা। এই বাক্যে তারাই যেন ক্রিয়া সম্পাদন করছে কর্তার জায়গা নিয়ে। তাই এই ধরনের বাক্যের প্রকাশভঙ্গিকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে, একাডেমিক পরীক্ষায় বাচ্চের রূপান্তর আসে, আর কোন বাচ্চে কার প্রাধান্য বেশি সেগুলো আসে। তারপরে তোমার যেমন কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য, এবং দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি বিভক্তি বা অনুসর্গ যোগ করে কর্মকে কর্তার জায়গায় দিয়ে কি হয়ে যায়, কর্তৃপদ কর্তৃত্বহীন হয়ে যায়। উজ্জ্ব হয় না, কিন্তু এটা মনে রাখতে হবে, কর্তৃত্বহীন হয়ে যায়, ক্ষমতাহীন হয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলোকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে বাচ্য হচ্ছে ক্রিয়াপদের রূপের পরিবর্তন, বাক্যের রূপের পরিবর্তন নয়, ক্রিয়াপদের রূপের পরিবর্তন। এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, এমসিকিউ অনেক সময়তে চলে আসতে পারে। তাছাড়া রূপান্তর আসে, একটা বাচ্য দিয়ে দিবে, অন্য বাচ্চে রূপান্তরিত করতে হবে। তোমরা যদি নিয়মটা জেনে রাখো তাহলে পরে রূপান্তর করতে এমন কিছু অসুবিধা হবে না। বাক্যের বিধেয় সবসময় উদ্দেশ্যকে অনুসরণ করবে, যে উদ্দেশ্য হবে বিধেয় তাকে অনুসরণ করবে। যখন কর্তা উদ্দেশ্য তখন বিধেয় তাকে অনুসরণ করছে, যখন কর্ম উদ্দেশ্য তখন বিধেয় তাকে অনুসরণ করছে, সমাপিকা ক্রিয়াপদ। ঠিক আছে, এইভাবে উদ্দেশ্য আর বিধেয়টাকে বুঝে নিতে হবে বাচ্চ বুঝতে গেলে, তাহলে বাচ্চ বোঝা অনেক সহজ হবে, রূপান্তর করা অনেক সহজ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমি রূপান্তরে কয়েকটি উদাহরণ দিয়ে দিয়ে আমি রূপান্তর তোমাদেরকে বোঝাবো। তোমাদের ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।